আজকের এই সময়ে যখন আমরা কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করছি তখন একজন ব্যক্তির কথা অবশ্যই আমি মনে করতে চাই, তিনি হলো অধ্যাপক গোলাম আজম। জিতলে বিতর্ক, হারলে বিতর্কগুলো চলে আর কি। সে কারণে এই যে আস্থাহীনতার একটা জায়গা, একটা আস্থাহীনতার জায়গার থেকে আমরা বলেছিলাম দেয়ার শুড বি এ কেয়ারটেকার সরকার। জুলাই সনদে এই বিষয়টা উল্লেখ আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, এবং সেখানে আপনাদের একটা ফর্মুলার কথাও বলা আছে। সেখানে বলা আছে যে যতদূর আমি মনে করতে পারি যে সেখানে আপনার সংসদ নেতা যিনি থাকবেন, যিনি বিরোধী দলীয় নেতা থাকবেন, এবং থার্ড যে প্রধান বিরোধী দল, আরেকটা বিরোধী দলের প্রধান যিনি, তিনি থাকবেন একটা মানে যারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করবেন। এর বাইরে থাকবেন হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার। সেটা জুলাই সনদের মধ্যে আছে। এই যে বিষয়টা এখন পুনর্বহাল হলো আবার 2011 সালে, যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা থাকবে না, যেহেতু তারা নির্বাচিত না আওয়ামী লীগের ভাষায়, সেই হেতু তারা একটা সংসদ বা তারা একটা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। সো এখন আপনাদের অবস্থানটা কি, মানে দল হিসেবে জামায়াতের অবস্থান কি? স্টার নিউজকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সময়ে যখন আমরা কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করছি তখন একজন ব্যক্তির কথা অবশ্যই আমি মনে করতে চাই, তিনি হলো অধ্যাপক গোলাম আজম। তিনি হলো 1980 সালে আমাদের জামাতের তখন সর্বোচ্চ বডি ছিল কর্মপরিষদ, সেখানে তিনি কেয়ারটেকার সরকারের ফর্মুলা দেন আর কি। এখন ডিটেলসে আমি যাচ্ছি না। তো এরপরে 80 সালের 7ই নভেম্বর আমাদের রমনা পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট, এটা চেঞ্জ হয়ে গেছে এখন, সেখানে উনি সাংবাদিক সম্মেলনে কেয়ারটেকার সরকার ব্যবস্থার সম্পর্কে বক্তব্য রাখেন আর কি। তো সেখানে আমরা যেটা মনে করি যে আমাদের এই দেশে নির্বাচন নিয়ে আমরা সবসময় সমস্যায় পড়ি, এবং নির্বাচন নিয়ে একটা বিতর্ক, জিতলে বিতর্ক, হারলে বিতর্কগুলো চলে আর কি। সে কারণে এই যে আস্থাহীনতার একটা জায়গা, একটা আস্থাহীনতার জায়গার থেকে আমরা বলেছিলাম দেয়ার শুড বি এ কেয়ারটেকার সরকার, এবং আস্তে আস্তে সেটা এক পরিবর্তন হয়ে জুলাই সনদে একটা সুন্দর একটা রূপ নিয়েছে। এই রূপের মূল কথা হলো এটা যে যখন সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ, এই দুটি পক্ষর থেকে লোক যদি আমরা নেই, তাহলে কেউ আর মানে ক্লেম করার, বিরুদ্ধে করার কোনো পক্ষ থাকবে না। সেটা একটা টেকসই একটা সিনারিও দেওয়া হয়েছিল। আমরা মনে করি সেটি অনুসরণ করা উচিত, এবং সেক্ষেত্রে আমরা দেশে নির্বাচন ব্যবস্থাকে যদি আসলে একটু সুন্দর রূপ দিতে পারি এবং দেখা যায় একটা, দুইটা, তিনটা, চারটা নির্বাচন হয়ে যায়, তখন এদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ লাভ করবে, এবং সেটা আসলে সকলের দায়িত্ব, আর বেশি দায়িত্ব সরকারের আর কি, সরকারের। কিন্তু প্রশ্ন হলো যে যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক ছিল তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলার, সেইভাবেই কিন্তু আবার পুনর্বহাল হলো। মানে আগে যেই সিস্টেমটা, যেই পদ্ধতি ফলো করা হতো, যে একজন প্রধান বিচারপতি তিনি হবেন প্রধান উপদেষ্টা, মানে নির্বাচনকালীন সরকারের প্রধান, এবং তার আন্ডারেই নির্বাচন পরিচালিত হবে, নির্বাচন কমিশন আলাদা একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সেই প্রশ্নে পরে আসছে নির্বাচন কমিশন আসলে কতটা স্বাধীনভাবে, মানে সরকার কতটা চেষ্টায় আছে যে নির্বাচন কমিশনকে আলাদাভাবে শক্তিশালী, আলাদাভাবে সচিবালয় করে তাদেরকে স্বাধীনতা দেওয়া। জি জি। তো আপনি এইটা একটু বলবেন যে ওই যে ওই যে সিস্টেমটার কথা বলা হচ্ছিল, যে প্রধান বিচারপতি যিনি হবেন, এখন বিচারালয় কি বাংলাদেশে এখনো সেই স্বাধীনভাবে, স্বাধীন সচিবালয় করে বিচারালয় কি স্বাধীনভাবে তারা কাজ করতে, মানে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই? না, বিচারালয় স্বাধীন করার দিকে অগ্রসর হয়েছিল। আমরা কিন্তু বেশ কিছু দূর অগ্রসর হয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময়। তখন একটা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট গঠন করা হয়েছিল। ইট ওয়াজ ইন দি ভার্স অফ আপনার যেটাকে বলা হয় স্বাধীন বিচার ব্যবস্থা। তো সেই দিকে আমরা অগ্রসর না হয়ে যেটা করলাম, যে আমরা গভর্নমেন্টকে করলো সচিবালয় ভেঙে দিল আর কি। ভেঙে দেওয়ার ফলে যেটা হলো, এটা এখন আসলে সেই আবার সরকার কর্তৃক মনোনীত জজেরাই আসবে, এবং আবার আমরা সেই পুরাতন পথে হাঁটবো আর কি। এটার বিকল্প আর কিছুই নয়, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা। বিচার ব্যবস্থাকে স্বাধীন না করা যায়, এবং স্বাধীনতা বলতে কি বোঝা যায় এখানে একটু বলা দরকার। আমরা মনে করি স্বাধীনতা বলতে বোঝা যায় যে হলো নিয়োগ, পদোন্নতি, বদলি, এটা তিনটা জাস্টিসদের হাতে থাকতে হবে, এবং একই সাথে তাদের একটা বাজেট দিয়ে দিবে গভর্নমেন্ট। সেই বাজেট তাদেরকে আপনার খরচ করার স্বাধীনতা তাদেরকে দিতে হবে। তাহলেই দেখা যাবে যে আমরা অনেকটা, এবং এটা আসলে লোয়ার কোর্ট পর্যন্ত যাইতে হবে। তখন দেশে
এক বছরে কিছু হয়ে যাবে না, কিন্তু আমরা মনে করি যে আস্তে আস্তে বিচার ব্যবস্থার বিচারকদের যে মেরুদণ্ড সেটা শক্তিশালী হয়ে যাবে। আচ্ছা।